আজকে আলোচনা করব বায়োলজি নিয়ে এবং আজকের টপিক হচ্ছে ট্রান্সলেশন, অর্থাৎ কীভাবে এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস বা প্রোটিনের সংশ্লেষণ হয় সেটা দেখব। এটা জিন এক্সপ্রেশনের বা জিন প্রকাশের দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ হচ্ছে ট্রান্সক্রিপশন, যেখানে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এবং এটা হচ্ছে দ্বিতীয় ধাপ ট্রান্সলেশন, যেখানে এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হচ্ছে বা প্রোটিন সংশ্লেষণ হচ্ছে। প্রথমে ডিএনএ থেকে এমআরএনএ, এখান থেকে প্রোটিন বা পলিপেপটাইড। প্রোটিন সংশ্লেষণের জন্য কিছু ইনফরমেশন বা কোড এমআরএনএর মধ্যে থাকে, যেটা আসে বেসিক্যালি ডিএনএ থেকে। ডিএনএ থেকে প্রথমে এমআরএনএতে সঞ্চারিত হয় সেই ইনফরমেশন বা কোড, সেটাকে ফলো করে প্রোটিন বা পলিপেপটাইডের সংশ্লেষণ হয়। প্রোটিন সংশ্লেষণের এই কোড, যেটা ডিএনএ থেকে এমআরএনএতে সঞ্চারিত হয় এবং এমআরএনএতে অবস্থান করে, তাদেরকে বলা হয় কোডন। সেই ইনফরমেশনগুলো বেসিক্যালি এমআরএনএর মধ্যে কোডন হিসেবে থাকে। কোডন হচ্ছে 3টে নিউক্লিওটাইডের একটা সেট। এরকম 64টা কোডন থাকতে পারে এমআরএনএর মধ্যে, যেখান থেকে একটাকে আমরা বলি সূচনা কোডন। অর্থাৎ এই সূচনা কোডন এমআরএনএর যে অবস্থানে থাকবে সেখান থেকে ট্রান্সলেশন বা প্রোটিন সিনথেসিসটা শুরু হবে। এটাকে আমরা AUG হিসেবে চিনি, সূচনা কোডন। আর 3টে থাকে সমাপ্তি কোডন। একবার সূচনা কোডন থেকে প্রোটিন সিনথেসিস বা পলিপেপটাইড চেন গঠন শুরু হলে এমআরএনএর যে অবস্থানে আমরা যে কোনো একটা সমাপ্তি কোডনকে পাবো, সেখানেই প্রোটিন সিনথেসিস বা সংশ্লেষণ স্টপ হয়ে যাবে। এদেরকে আমরা UAA, UGA বা UAG হিসেবে জানি। এখানে যে ক্যাপিটালে যে অক্ষরগুলো রয়েছে, অবশ্যই তোমরা জানো সেগুলো নিউক্লিওটাইডের ইনিশিয়াল বা প্রথম অক্ষরকে ডিনোট করছে। সূচনা কোডন বা AUG মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, আর যে 3টে সমাপ্তি কোডন ছিল তারা কোনো অ্যামাইনো অ্যাসিডকেই প্রকাশ করে না বা নির্দেশ করে না। তাহলে মোট 64টা অ্যামাইনো অ্যাসিড কোডন ছিল এমআরএনএতে, তার থেকে 3টে হচ্ছে সমাপ্তি কোডন, যারা কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না। তাহলে বাকি থাকলো 64 - 3, 61টা কোডন, যারা মোট 20টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। তাহলে আমরা বলতেই পারি, যেহেতু 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য 61টা কোডন রয়েছে, তাহলে যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকতে পারে। এমআরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন সিনথেসিসের জন্য যে যে উপকরণগুলো লাগে, তার মধ্যে প্রথম হচ্ছে রাইবোজোম। রাইবোজোম প্রোটিন এবং টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ দ্বারা গঠিত। 50% করে সংযুতি থাকে, কিন্তু বেসিক্যালি যদি বলা হয় তাহলে টিআরএনএর পরিমাণ প্রোটিনের থেকে সামান্য বেশি থাকে রাইবোজোমের মধ্যে। রাইবোজোমের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে লার্জ সাব ইউনিট আর একটা হচ্ছে স্মল সাব ইউনিট। এটা লার্জ সাব ইউনিট, আর এটা হচ্ছে স্মল সাব ইউনিট। লার্জ সাব ইউনিটে 3টে সাইড থাকে বা 3টে পার্ট থাকে, ক্যাপিটাল ই, ক্যাপিটাল পি এবং ক্যাপিটাল এ, 3টে সাইড। এর মধ্যে ক্যাপিটাল এ সাইডটা হলো অ্যামাইনো অ্যাসাইল সাইট। এই অ্যামাইনো অ্যাসাইল সাইটে অ্যামাইনো অ্যাসিড সহ টিআরএনএ এসে যুক্ত হয় ট্রান্সলেশন যখন ঘটে সেই সময়। এরপরে রয়েছে পি। পি হলো পেপটাইডাল সাইট। এই পেপটাইডাল সাইটে অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে পলিপেপটাইড চেন বা বন্ধন গঠিত হয়। বেসিক্যালি চেন না, প্রথমে বন্ধন গঠিত হয়, তারপরে তো তার ফলে চেনটা তৈরি হয় পলিপেপটাইডের। তাহলে পেপটাইডাল সাইটে অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে পেপটাইড বন্ড গঠিত হতে থাকে। আর হলো ই। এই ই সাইট থেকে টিআরএনএগুলো এমআরএনএ থেকে বেরিয়ে যায় অ্যামাইনো অ্যাসিডকে এই পি সাইটে ছেড়ে দিয়ে। প্রথমে এ সাইটে আসে বা অ্যামাইনো অ্যাসাইল সাইটে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড সহ আসে, এবং পেপটাইডাল সাইটে অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে বন্ধন তৈরি হয় এবং
টিআরএনএর সাথে বন্ধন ছিন্ন হয় এবং ই সাইটে এসে টিআরএনএ রাইবোসোম থেকে নির্গত হয়ে যায়। রাইবোসোমের পরে টিআরএনএকে নিয়ে আলোচনা করব। ট্রান্সলেশন প্রক্রিয়ায় টিআরএনএ অংশগ্রহণ করে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএতে অ্যান্টিকোডন থাকে, যে অ্যান্টিকোডন হচ্ছে এমআরএনএতে অবস্থান করা কোডনের ঠিক পরিপূরক। এটাও 3টে নিউক্লিওটাইডের একটা সেট। এটা হচ্ছে টিআরএনএ, যার সাথে যুক্ত থাকে অ্যামাইনো অ্যাসিড এবং এখানে থাকে অ্যান্টিকোডন, যেটা এমআরএনএতে থাকা কোডনের ঠিক পরিপূরক। এইউজি এমআরএনএতে সূচনা কোডন, যার পরিপূরক অ্যান্টিকোডন হচ্ছে ইউএসি। এই অ্যান্টিকোডন থাকে টিআরএনএতে। টিআরএনএর সাথে অ্যান্টিকোডন অনুযায়ী নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। এবার দেখব ট্রান্সলেশন পদ্ধতিটা কিভাবে ঘটছে, অর্থাৎ কিভাবে এমআরএনএ থেকে আমরা প্রোটিন সিনথেসিস হতে দেখব। এর 3টে ধাপ আছে, তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে সূচনা পর্ব। সূচনা পর্ব মানে যেখানে ট্রান্সলেশন শুরু হচ্ছে। ট্রান্সলেশনের শুরুতে এমআরএনএ যুক্ত রয়েছে রাইবোসোমে, এবং যেহেতু সূচনা সেখান থেকেই হবে যেখানে এমআরএনএতে মিথিওনিনকে কোড করার জন্য কোডন অর্থাৎ এইউজি সূচনা কোডন রয়েছে। এইউজি যদি সূচনা কোডন হয় তাহলে এর পরিপূরক ইউএসি অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে রাইবোসোমের পেপটাইডাল সাইটে এসে যুক্ত হবে। ইউএসি আর এখানে মিথিওনিন। এবার এমআরএনএতে বাকি যে কোডগুলো রয়েছে পরপর, সেই অনুযায়ী তাদের পরিপূরক অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ পরপর এসে যুক্ত হবে অ্যামাইনো অ্যাসাইড সাইটে, এবং এখানে নির্দিষ্ট যেমন অ্যান্টিকোডন থাকবে তার অনুযায়ী এখানে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএতে যুক্ত থাকবে। তাহলে প্রথমে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে পেপটাইডাল সাইডে নিয়ে এলো টিআরএনএ, এবং এরপরে আস্তে আস্তে বাকি যে অ্যামাইনো অ্যাসিডগুলো টিআরএনএর মাধ্যমে শুধুমাত্র কোডন এবং অ্যান্টিকোডনের সম্পর্কের জন্য অ্যামাইনো অ্যাসাইড সাইডে পরপর লোড হতে থাকবে। দ্বিতীয় ধাপ বা বর্ধিতকরণ ধাপে আমরা দেখব পরপর অ্যামাইনো অ্যাসিডযুক্ত টিআরএনএ এই এ সাইটে বা অ্যামাইনো অ্যাসাইড সাইটে পরপর এসে লোড হতে থাকবে, এবং পেপটাইডাল সাইডে কি হবে, অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে পলিপেপটাইড বন্ধন তৈরি হবে এবং প্রোটিনের একটা লম্বা শৃঙ্খল তৈরি হবে। সূচনা পর্বে আমরা দেখেছিলাম যে পেপটাইডাল সাইডে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে একটি টিআরএনএ রয়েছে, এবং পরবর্তী টিআরএনএগুলো অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে এখানে অ্যামাইনো অ্যাসাইড সাইটে এসে উপস্থিত হচ্ছে। এই বর্ধিতকরণ এই ধাপে অ্যামাইনো অ্যাসিডের সাথে টিআরএনএর যে বন্ধন রয়েছে সেটা ভেঙে যাবে এবং একটা নতুন বন্ধন তৈরি হবে, যেটাকে আমরা পেপটাইড বন্ধন বলবো। সেটা হচ্ছে মিথিওনিনের সাথে পরবর্তী অ্যামাইনো অ্যাসিডের, এবং এই অ্যামাইনো অ্যাসিড যুক্ত মানে মিথিওনিন যে অ্যামাইনো অ্যাসিড, এবং এই টিআরএনএ এখান থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ এটা আর এখানে থাকবে না, এটা চলে আসবে এখানে। এই বন্ধনটা তৈরি হবে বেসিক্যালি পেপটাইডাল সাইডে, পেপটাইড বন্ধনটা। আর টিআরএনএ, পূর্ববর্তী টিআরএনএ এই ই সাইড থেকে নির্গত হয়ে যাবে রাইবোসোম থেকে। তাহলে এই টিআরএনটা এখানে আসার কথা। তাহলে যদি আমি সরিয়ে নিয়ে আসি পেপটাইডাল সাইটে, তাহলে এখানে অ্যামাইনো অ্যাসিড এবং তার সাথে মিথিওনিন, যেহেতু মিথিওনিন থেকে ট্রান্সলেশনটা শুরু হয়েছিল, এদের মধ্যে একটা নতুন বন্ড, এই বন্ডকে বলা হচ্ছে বা এই বন্ধনকে বলা হচ্ছে পেপটাইড বন্ধন। এই বর্ধিতকরণ স্টেপে এই জিনিসটাই পরপর ঘটতে থাকবে। এর পরবর্তী অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনএ আবার এখানে আসবে, এই বন্ধনটা ভেঙে যাবে এবং নতুন বন্ধন তৈরি হবে এদের মধ্যে, এবং এই পুরো জিনিসটা টিআরএনএ এখানে চলে আসবে। এর পরবর্তী টিআরএনএ আবার এখানে আসবে, এই বন্ধন পরপর পলিপেপটাইড বন্ধন পেপটাইড বন্ধন পরপর যুক্ত হতে থাকবে এবং পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করবে। ট্রান্সলেশনের দ্বিতীয় ধাপে অর্থাৎ বর্ধিতকরণ ধাপে, যেখানে আমরা দেখছি যে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে পেপটাইড বন্ধন গঠিত হচ্ছে, তখন এই রাইবোসোম এমআরএনএর দৈর্ঘ্য বরাবর একটা কোডন থেকে আরেকটা কোডনে ট্রান্সফার হতে থাকে বা মুভ করতে থাকে, এবং সেখানে যে কোডন থাকে সেই কোডনের অনুযায়ী অ্যান্টিকোডনযুক্ত টিআরএনএ
এখানে এসে অ্যামাইনো অ্যাসিডের সাইডে এসে উপস্থিত হয় এবং এই পেপটাইডাল সাইডে এই বন্ধনগুলো তৈরি হতে থাকে এবং লম্বা প্রোটিনের শৃঙ্খল আমরা দেখতে পাই। যতক্ষণ পর্যন্ত এমআরএনএতে কোনো একটা সমাপ্তি কোডন এসে উপস্থিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যামাইনো অ্যাসিডগুলো এভাবেই যুক্ত হতে থাকবে পরস্পরের সাথে। যে মুহূর্তে আমরা দেখব যে এমআরএনএতে কোনো একটা সমাপ্তি কোডন এসে দাঁড়িয়েছে বা এসে উপস্থিত হয়েছে, সেই মুহূর্তে যেহেতু ওই সমাপ্তি কোডন কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না, সেই মুহূর্তে এই পলিপেপটাইড শৃঙ্খল যেটা পরপর গঠিত হয়ে যাচ্ছিল সেটা স্টপ হয়ে যাবে, অর্থাৎ ট্রান্সলেশন শেষ হয়ে যাবে। ট্রান্সলেশনের দ্বিতীয় ধাপ বা বর্ধিতকরণ ধাপে আমরা এই পলিপেপটাইড শৃঙ্খলটা গঠিত হতে দেখলাম। এবার দেখব শেষ ধাপ বা সমাপ্তি পর্ব। সমাপ্তি পর্বে এমআরএনএতে অ্যান্টিকোডন যে কোনো একটা অ্যান্টিকোডন নয় সমাপ্তি কোডন এসে উপস্থিত হবে, অর্থাৎ যে কোনো একটা। এর ফলে যে অ্যান্টিকোডনটা রয়েছে তার পরিপূরক, সেই অ্যান্টিকোডন যে টিআরএনএতে যুক্ত আছে সেই কোনো অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত থাকবে না। সেখানে যেটা যুক্ত থাকবে টিআরএনএতে তাকে রিলিজ ফ্যাক্টর বলা হয়, তাকে আমরা আর দিয়ে রেখেছি। তাহলে এই টিআরএনএ এখানে চলে আসবে অ্যামাইনো অ্যাসিড সাইটে, এটার বাইরে থাকবে না, তখন এই বন্ধনটা ভেঙে যাবে এবং এই নতুন বন্ধন আর তৈরি হবে না, অর্থাৎ পলিপেপটাইড শৃঙ্খলটা এখানে শেষ হয়ে যাবে। এবং এই পর্যায়ে এই টিআরএনএ ই থেকে বা ই সাইড থেকে বেরিয়ে যাবে এবং এই পলিপেপটাইড শৃঙ্খলটা রাইবোজোম থেকে আলটিমেটলি বেরিয়ে যাবে এবং এখানে ট্রান্সলেশনের সমাপ্তি হবে। আজ এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের কোনোভাবে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।